আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। Today's video is very interesting because in today's video I'm gonna talk about আমি কেন বাংলা IELTS এর প্রাইভেট ব্যাচের স্টুডেন্ট হওয়া সত্ত্বেও কেন IELTS এক্সাম দিলাম না। দেরি না করে চলুন টপিকে ফেরা যাক। বাংলা IELTS এর আমি প্রাইভেট ব্যাচের ফেব্রুয়ারি 2024 এর স্টুডেন্ট ছিলাম। সব বই এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন, সবই IELTS এর বই। IELTS জার্নি নিয়ে আগে কিছু কথা বলতেই হয়, কারণ অনেকেই অনেকভাবে IELTS টাকে তাদের দৃষ্টিভঙ্গি থেকে একজন এক এক রকম ভাবে বলে। তো আমার দৃষ্টিভঙ্গি থেকে আমি বলবো যে IELTS খুব কঠিনও না, আবার খুব যে ইজি বিষয়টা হচ্ছে এমন না। ইটস টোটালি আপ টু ইউ। আপনি কিভাবে ওইটা হ্যান্ডেল করবেন, কিভাবে করবেন না, এটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার। বাট কেউ যদি আপনাকে ডিমোটিভেট করে যে হ্যাঁ IELTS খুবই কঠিন বা হযবরল যদি বুঝিয়ে থাকে, তাহলে আমি বলবো যে না, এটা টোটালি ভুল। কারণ IELTS খুব কঠিনও না, আবার ওই যে বললাম খুব ইজিও না। আপনি আপনার মতো করে IELTS জার্নিটাকে ইজি করে নেবেন। আমি যেহেতু রাশেদ ভাইয়ের স্টুডেন্ট ছিলাম, তো রাশেদ ভাই ইজ অ্যান অ্যামেজিং পারসন। তার খুব নিনজা টেকনিক আছে, বলতেই হয়। সে অনেক সুন্দর করে বোঝায়, এবং তার যে টেকনিক গুলা আসলে নিতান্ত বলতে গেলে আলাদা। এখান কে ওইটা কে কিভাবে নিবে এটা আসলে তার ব্যক্তিগত ব্যাপার। আমার আসলে IELTS এক্সামে না বসার প্রথম একটা কারণ হচ্ছে মানি প্রবলেম। হ্যাঁ, কজ ইউ নো গাইজ, মানি টক্স। তো হচ্ছে পরীক্ষা দিতে অলমোস্ট 25,000-এর মতো লাগে। তো আমার আসলে টাকার সমস্যা ছিল, যার কারণে আমি পরীক্ষাটা দেইনি। যদিও আমি অনেক কাছেই চলে গেছিলাম পরীক্ষা বলতে প্রিপারেশন অনেক ভালো করে নিয়েছিলাম। কিন্তু লাস্টে এসে আসলে টাকার প্রবলেম, আর আমার একটা সমস্যা ছিল, আমার সিজিপিএ খুব লো। আমি যদিও ইংলিশ ডিপার্টমেন্ট থেকে ন্যাশনাল ইউনিভার্সিটি আন্ডারে গ্রাজুয়েট করেছি, কিন্তু আমার সিজিপিএ আসলে লো, জাস্ট বিকজ অফ আমাকে আমার জব সামলাইতে হইছে, এখানে আমার নিজেকেও সামলাইতে হইছে, আমার একাডেমিক পড়াশোনা, জব, জানেনই তো একটা ম্যাসাকার একটা অবস্থা ছিল, যার কারণে আমি আসলে পরবর্তীতে কোনো রিস্ক নিতে চাই নাই। রিস্ক বলতে কিরকম, যে আমি যেন মানে ভিসাটা 100% পাই, ভিসা যে পাবো না এই রিস্কটা আমি নিতে চাই নাই। যার কারণে আসলে আমি এক্সামে বসি নাই। আমার কাছে আসলে আমার আইএলটিএস এর যে বিপরীত যেটা লাগে, এমওআই, মিডিয়াম ইনস্ট্রাকশন, আমার কাছে ওইটা আছে। লেট মি শো ইউ। দিস ইজ মাই এমওআই সার্টিফিকেট, অ্যাজ ইউ ক্যান সি। আমি এটা ন্যাশনাল ইউনিভার্সিটির মেইন ক্যাম্পাস যেটা গাজীপুর, আমি সেখান থেকে এটা কালেক্ট করেছি। এছাড়াও আমার কাছে বেশ কয়েকটা পেপারস আছে, আমি আপনাদেরকে দেখাই। এখানে আমার কলেজের রেকমেন্ডেশন লেটার, আমি যে কলেজ থেকে গ্রাজুয়েট পাস করছি সেই কলেজের রেকমেন্ডেশন লেটার। ইনফ্যাক্ট আই অলসো হ্যাভ মাই জব এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, সরি, দিস ইজ মাই জব অ্যাপ্লিকেশন সার্টিফিকেট ইট ইজ। সো বলতে গেলে আমি অনেক কিছুই আমার আমলে নিয়ে আসছিলাম পরীক্ষা দেওয়ার জন্য, বা ফার্দার প্রসেস গুলা কোন দেশে অ্যাপ্লাই করব। আমি অনেক এজেন্সি ঘুরছি, আমার রুমমেট ছিল, আমার রুমমেটদের নিয়ে আমি অনেক এজেন্সি ঘুরছি, বাট হচ্ছে আমি এক প্রকার ডিমোটিভেট হয়েছি, কারণ আমার সিজিপিএ 2.5 বা এরকম ছিল। তো তারা অনেকে আশ্বস্ত করতেছিল না আমাকে। ইনফ্যাক্ট আমার ড্রিম ছিল ইউএসএ অ্যাপ্লাই করা। ইউএসএ তো 2.5, তারা বলছিল যে এটা অ্যাপ্লাই করা যাবে, বাট ইউএস এর ভিসার ইস্যু তো সবাই জানেন। তো দুর্ভাগ্যবশত হয়ে ওঠে নাই। আরো আমি ডেনমার্কে বা রাশেদ ভাইয়ের ওইখান থেকে আমি কাউন্সিল নিয়েছিলাম। দুর্ভাগ্যবশত আমি সাহস পাই না আসলে, কারণ আমি যদি ভিসার আগে আমার যে টাকাগুলো খরচ হবে, আমি যদি ভিসা না পাই, তখন ওই টাকাগুলো যে চলে যাবে, আমি আর ওইগুলো ফেরাতে পারবো না। মানে ফ্যামিলির কাছেও একটা বোঝা হয়ে দাঁড়াবো, যার কারণে আসলে আমি ওই রিস্কটা নিতে চাই নাই। তো আলহামদুলিল্লাহ আমি এখন কেএসএ মানে কিংডম অফ সৌদি আরবিয়াতে অ্যাপ্লাই করেছি। আমার হয়তো 1 সপ্তাহের মধ্যে ফ্লাইট হবে। তো পরীক্ষা না দেওয়ার বড় একটা কারণ আসলে আমি বলতে চাই যে টাকা। মানে আপনার যদি টাকা থাকে তাহলে আপনি রিস্ক নিতে পারেন, আর আপনার যদি টাকা না থাকে তাহলে আপনি রিস্ক নিতে পারবেন না। তো এই পর্যন্তই থাক। আমি এমওআই কিভাবে তুলতে হয় ন্যাশনাল ইউনিভার্সিটির আন্ডারে, আমি সেটা নিয়ে একটা ভিডিও করব। ততক্ষণ আমার সাথেই থাকুন। ধন্যবাদ।